দেখা যায় টোটাল হচ্ছে 24টা কোণ। এই ব্রেনটাকে এই স্কালটা ঘিরে রাখছে। স্কালটা অনেক শক্ত না? ব্রেনেরও এরকম পার্ট আছে আলাদা আলাদা, পিছনে সামনে এই পাশে এই পাশে। ব্রেন তো দুইটা জানেন তো, মানুষের দুইটা ব্রেন একসাথে যুক্ত হয়েছে, এই পাশেও যা আছে এই পাশেও যা আছে, এভাবে অর্ধেক একই রকম। পিছনের অংশটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য পিছনে আঘাত করলে দেখেন না মানুষ মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। কোনো লাঠি দিয়ে বাড়ি দিলে পিছন দিয়ে বাড়ি চলে যায় শত্রুকে। এটা কি স্যার এই যে অক্সিপিটালের নিচের জায়গাটাতে? অক্সিপিটাল মানে এই যে স্পাইনাল কর্ডের যে এটা সার্ভাইকাল স্পাইন গুলো, স্পাইনের এই যে ফাঁকা জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর হাড়ে দেখছেন না একটা ইয়ে আছে, মাথা আছে, এই দেখুন এরকম মাথা কিন্তু আর কোনো ভার্টিব্রার সাথে না, 2 নম্বরটার সাথে দেখুন এই মাথাটা কিন্তু অন্য কোনো ভার্টিব্রার সাথে না। এটা যদি ভেঙে যায় তাইলে আর বাঁচানো যাবে। ফাঁসি দেওয়ার সময় এটা ভেঙে যায়। আর ফাঁসি দেওয়ার সময় এটাই ইয়ে হয়, ভেঙে যায়। ঠিক আছে, আমাদের যে রেসপিরেটরি সেন্টার, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা ব্রেনের ওই পিছনের এই অংশ থেকে মেইনটেইন হয়। ব্রেনের পিছনের যে অক্সিপিটাল অংশটুকু, ওই অংশ থেকে ব্রেন আমাদের শ্বাস প্রশ্বাসটা মেইনটেইন হয়। ব্রেনের এক একটা অংশ এক একটা কাজ করে। আমি যে কথা বলছি এটা একটা অংশ মেইনটেইন করে। আমি চোখে দেখছি এক একটা, এমন একটা পয়েন্ট আছে যেখানে আপনার ইনজুরি হলে কথা বন্ধ হয়ে যাবে। যেমন প্যারালাইসিসের রোগী দেখবেন অনেকে কথা বলে, অনেকের কথা বন্ধ হয়ে যায়, অনেকের চোখে দেখা যায় না, মানে যে রক্তক্ষরণ হয়েছে ওই জায়গাটা হয়ে ওই জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ব্রেনের এরকম প্রত্যেকটা অংশ আলাদা আলাদা কাজ করতেছে, তার মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধ হয়ে শেষ, এটা হচ্ছে পিছনের অক্সিপিটাল অংশ, এই কারণে ও অজ্ঞান হয়ে যায় অথবা মারা যায়। ঠিক আছে, তাহলে আমরা বঞ্চে 7 পর্যন্ত পড়া শেষ নাকি? 8 নম্বর কি দিছে? ডিফাইন স্যাক্রাম, ব্রাইন ফিগার স্যাক্রাম। স্যাক্রামের একটা ছবি আছে, এই যে অংশটুকু, তাই না? এখান থেকে 5টা বোনস একসাথে ফিউজ হয়, লেগে যায় 5টা বোনস, স্যাক্রাম 1, স্যাক্রাম 2, 3, 4, 5। ঠিক আছে, আমাদের ব্রেনের কন্টিনিউশনটাই তো স্পাইনাল কর্ড। ব্রেন থেকে স্পাইনাল কর্ড নেমে আসছে, তাই না? ব্রেন থেকে যে নার্ভগুলো বের হয় ওইগুলোকে কি বলা হয়? ক্রেনিয়াল নার্ভ। ব্রেন থেকে যে নার্ভগুলো বের হচ্ছে 12 জোড়া, তাই না? সিএনএস, এটাকে কি বলছে? ক্রেনিয়াল নার্ভ। আর ব্রেন থেকে যে অংশটা বের হচ্ছে এটাকে কি বলা হয়? ইএনএস, স্পাইনাল কর্ড, তাই না? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে প্রত্যেকটা ভার্টিব্রার এই পাশে একটা এই পাশে একটা, দুই পাশ থেকে নার্ভ বের হচ্ছে, এটার নাম হচ্ছে স্পাইনাল নার্ভ। এটার নাম কি? এখান থেকে বের হয়ে এদিক থেকে বের হয়ে সামনের দিকে চলে আসে প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, এদিকে সাপ্লাই পেল, পায়ের দিকে তো নার্ভ আসে না, এরা কিভাবে মেনটেন? এটা কি স্যার যে আমাদের লাম্বার থেকে নিচে এই যে এখান থেকে স্যাক্রামের এই জায়গা থেকে অনেকগুলো নার্ভ বের হয়। এখানে যেমন দুইটা দুইটা করে হয়েছে না, এখানে অনেকগুলো নার্ভ বের হয়, দেখতে ঘোড়ার লেজের মতো। ঘোড়ার লেজ দেখেন এরকম গুচ্ছ আকারে,
ওটা দেখতে এরকম লাগে ঘোড়ার লেজের মতো। এই নার্ভগুলো বের হয় দুই পায়ের দিকে চলে যায়, ঠিক আছে? এই নার্ভ এই যে তাহলে মাঝে কোনো নার্ভ নাই, মাঝে কিছু অংশ নার্ভ ছাড়া কিছু নেই। না না, নার্ভ তো এখান থেকে এগুলো সব বের হচ্ছে, এখান থেকে বের হয়ে এই দুই পায়ের দিকে যাচ্ছে যে এরকম। লোয়ার লিম্বে কি আছে? হ্যাঁ। আপার লিম্ব এটা লিম্ফেটিক সিস্টেম, তো নার্ভ না। ওইখানে নার্ভের কিছু নিয়ে দেখা যাচ্ছে। নার্ভ সিস্টেম এগুলো আছে আছে লিম্ফ মামা। ওটি লিম্ফ নোড আর ভেসেল, লিম্ফ ভেসেল। নার্ভ না। এই যে হাড়ের মাঝখান দিয়ে কিন্তু নার্ভটা বের হয়, কারণ দুইটা হাড়ের মাঝে একটা নরম হাড় থাকে না, যখন দুইটা হাড় চাপ খেয়ে নার্ভের উপর চাপ দেয় তখন কোমরে ব্যথা হয়। আমরা সবচেয়ে বেশি রোগী পাই কোমরে ব্যথা এই নার্ভের উপর চাপ থাকার কারণে। মাঝে নার্ভ যারা বলে এই কোমরও ব্যথা পায়ের দিকে অবশ ঝিমঝিম করে, তাদের একবারে নিশ্চিত নার্ভের উপর চাপ আছে, এমআরআই করলে দেখা যাবে। এটা কি স্যার ওই সায়াটিকা হতে পারে নাকি? সায়াটিকা হচ্ছে পিছন দিয়ে মাসেলের চাপে, যারা মোটা অথবা অনেকক্ষণ বসে থাকে ওটা চাপে হয় সায়াটিকা, আর এটা দুইটা বোনসের চাপে, সেটা হচ্ছে ওই যে লো ব্যাক পেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এই স্যাক্রামে এরকম চাপ খেয়ে এরকম হতে পারে। তাহলে স্যাক্রাল ভার্টিব্রা 2, 3, 4, 5 গতকাল অথবা পরশুদিন আপনাদের এইচআরটিডির অনেকে আমাকে ফোন করে, মানে ফার্মেসি চালায় বা ডাক্তারি করে, একটা রোগী আসছে কোমরে ব্যথা, কি এক্সরে দিব, ঠিক আছে? তাকে বলা হচ্ছে এক্সরে এলএস স্পাইন, এই এক্সরেটার মুখে বলা আছে, সে কোন রকমে বুঝতে চাচ্ছে। এস বলছে, এস এর কাছে সে অন্য কোনো ওয়ার্ড ইউজ করে, তাই না? যখন আমি তাকে বললাম যে লাম্বো স্যাক্রাল, লাম্বার এবং স্যাক্রাম মিলে কোমর, লাম্বো স্যাক্রাল স্পাইন, তখন সে বুঝতে পারছে, তারপর একবার বলার পরে। কিন্তু আপনি এটার নাম লাম্বার, এটার নাম স্যাক্রাম, এটা যদি মাথায় না থাকে তাহলে তো সারাদিন বললেও বুঝবে না, ঠিক আছে? এই হলো ইয়েগুলো, নামগুলো আপনি মাথায় রাখতে হবে, এটার কিন্তু বিকল্প নাই যে এটার অর্থ বলে দেন, এটা নাম মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে রক এটা যেমন হ্যাঁ। আমাদের নাকের এখানে রক এটা, এটার জন্য কি এক্সরে বা কি ডায়াগনোসিস? রগ বলতে হচ্ছে যে অনেকে অনেক কিছু মিন করে, একটা হচ্ছে ভ্যাসেল অর্থাৎ আর্টারি ভেইন, আর একটা হচ্ছে লিগামেন্ট বা টেন্ডন। না লিগামেন্ট। হ্যাঁ, লিগামেন্ট বা টেন্ডন, লিগামেন্ট টেন্ডন কেটে গেলে এক্সরেতে দেখা যাবে, কিন্তু ভ্যাসেল দেখা যাবে না। ভ্যাসেল কাটলে এমনি চোখে দেখা যাবে তার ব্লিডিং হইতে থাকে, তাই না? আর যদি টেন্ডন বা লিগামেন্ট কাটে, যেমন বেশিরভাগই তো এইটা কাটে, এই যে এইটা কাটে, এটা কিন্তু তো পার মুখ করতে পারবে না, পা তো ঝুলে থাকবে, মানে ওটা তো আর স্ট্রেংথ না। এমনিতেও বোঝা যায় ক্লিনিক্যালি, তারপর এক্সরে তো বোঝা যায়। টেন্ডন কোনটা লিগামেন্ট কোনটা? আচ্ছা, টেন্ডন আর লিগামেন্ট কিভাবে বুঝবেন? একটা হচ্ছে যে মাসেল যে এক সময় শক্ত হয়ে যায়, যেমন এখানকার মাসেল যে এখানে শক্ত হয়ে টেন্ডনের মতো, ওটি টেন্ডন বলছে। আর লিগামেন্ট হচ্ছে দুইটা জয়েন্টকে ধরে রাখার জন্য এখান থেকে দড়ির মতো এর একটা শক্ত জিনিস থাকে, ওটাকে আমরা লিগামেন্ট, ওটা মাসেলের কন্টিনিউশন। এগুলো কি আমরা বলি যে বাংলায় রক বলি, রকেট যাওয়া, রক খুলে যাওয়া, রকগুলোকে বলি? রগ আসলে পাবলিকরা ভেইনকে বলে। এটা তো কোনো বায়োলজিক্যাল কোনো হ্যাঁ, না ব্রেনের যদি কোনো কারণে কাটিং যোগ হয়, এটা কোনো কারণে বোঝা যাচ্ছে না, ব্রিদিংটা হয় কোনো কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ফুল লেটারাল সার্কুলেশন। সেই ক্ষেত্রে আমি এটা বুঝবো কিভাবে যে এটা পাংচার হয়েছে কি না হয়েছে? রক্ত বন্ধ হয়ে গেছে, ওই ভেইনের আপনার খুব বেশি গুরুত্ব নাই। এটা বোঝার জন্য কোনো ডায়াগনোসিস কি
এটা তো চোখে দেখা যায় ব্রেনের মাথাটা। চোখ ছাড়া হ্যাঁ, আপনি যদি ওটাকে গুরুত্ব না দিয়ে সেলাই করে দেন চামড়াটা, কোনো সমস্যা না। কারণ যে ব্রেনে যে রক্ত বন্ধ হয়ে গেছে আর ব্লিডিং হচ্ছে না, ওটা খুব চিকন ব্রেন, ওর আশেপাশে অনেক ওই রকম ব্রেন আছে, এমনিতে তার চলবে আর কি, সমস্যা। ঠিক আছে, হাত কেটে পড়ে যায় না, ঝুলে থাকে, ওটাও লাগাই দিলে আবার ঠিক হয়ে যায়। তখন কি তার ভেন একটা থেকে জোড়ায় দেয় না, কিছু না, ওইগুলো আবার তৈরি হয়। হ্যাঁ, আর লিগামেন্ট ছিঁড়লে তো এটা অনেক বড় অপারেশন করে তাতে দেখা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। খেলা, ফুটবল খেলে যারা, তাদের বেশি হয়। দৌড়াইতে দৌড়াইতে পড়ে গেলে হ্যাঁ, চাপ খেয়ে নরম হাড়টা বের হয়ে আছে, আসলে ওটা নার্ভের উপর চাপ দেয়। যখন এই যে ব্যায়াম করলে তখন এগুলো একটু অসুস্থ হয়। এভাবে যখন ব্যায়াম করে না, ওই এই জন্য এটাকে বলছে যে ফিজিওথেরাপি। ব্যায়াম শেখানো হচ্ছে, ফিজিওথেরাপি দিয়ে অনেকে এটা ভালো হয়ে যায়। কিন্তু বেশি হয়ে গেলে আবার ফিজিওথেরাপি তার কাজ হয় না, তখন অপারেশন করে। এটা তো অনেক কারণ আছে, কি কারণে হচ্ছে কারণ বের করে চিকিৎসা। স্যার সেরোনেগেটিভ আর্থ্রাইটিসটা কি? সেরো নেগেটিভ হচ্ছে যে এটা পরীক্ষার যে ইয়ে করে কেমিক্যাল দিয়ে, ওটার উপর ডিপেন্ড করতেছে, মানে ওটার সাথে সিরাম থেকে তো নিয়ে করতেছে, ওই ওই পরীক্ষার ধরন থেকে নেগেটিভ পজিটিভ তৈরি করতেছে। এটা কি খারাপ সেরোনেগেটিভ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোনসের নাম আপনারা সবই পড়ছেন, এখানে শুধু ছবি আঁকানো আলাদা আলাদা দিছে। ড্র অ্যান্ড ফিগার অফ বোনস লোয়ার লিম্ব, এটা হচ্ছে আপার লিম্ব। আপার লিম্ব হচ্ছে ক্লাভিকল, স্ক্যাপুলা আর হাড়টা। ক্লাভিকল, স্ক্যাপুলা এখান থেকে পুরো হাড়টা, ঠিক আছে, আপার লিম্ব। আর লোয়ার লিম্ব কোথা থেকে? এই যে ফিমার থেকে শুরু করে, এটাও নেওয়া যাবে, হিপ বোন থেকে শুরু করে এই পর্যন্ত। ফিমার থেকে না স্যার? হ্যাঁ, ফিমার থেকে পায়ের ফ্যালাঞ্জিস পর্যন্ত। ড্র অ্যান্ড ফিগার অ্যান্টেরিয়র ভিউ অফ থোরাক্স। সামনের থেকে হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, আর পিছন থেকে হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়রে সব বংশী দেখা যায়, আর সামনে একটু ফাঁকা না এই জায়গায়। এই যে পিছন থেকে বোনসগুলো এসে এসে একটার সাথে একটা লেগে গেছে, যার কারণে উপরের দিকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা এসে স্টারনামে তো লাগে না, নিচেরগুলো দেখছেন লাগছে, এইগুলো তো লাগে না, একটার সাথে আর একটার সাথে লাগে। সরাসরি স্টার্নামের সাথে আছে, আর কিছু কিছু এখানে নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমাদের জানার মধ্যে 6টা থাকে, 7টা দেখা যাচ্ছে, 7টা রিপস হচ্ছে লাগছে, বাকিগুলো লাগবে। একটার সাথে একটা লেগে থাকে, অথবা এইরকম প্লটিং। মুক্তভাবে কয়টা থাকে স্যার? মুক্তভাবে একটা টোটাল তো 12টা না, হ্যাঁ, নিচে দুটো এক 7টা লাগা, আর 2টা আছে প্লটিং, একবারে ঝুলে আছে, আর এগুলো একটার সাথে একটা লাগা। স্যার ব্রঙ্কিটিস যেটা হয়, লাঞ্চের কত? লাঞ্চের সামনে, মানে আগে ব্রঙ্কাসে, বরং আছে মানে বায়ুনালীতে, হ্যাঁ, ফাইনালি বায়ুনালী কি কত হয় নাকি বন্ধ হয়ে যায় নাকি না, এই ক্ষত হয়, কত হয়? ইনফ্লামেশনও হইতে পারে, বরং ক্ষত আছে হইতে পারে। ইনফ্লামেশন মানে কি, ফুলে যাওয়া, ব্যথা করা, ওই ফুলে গেলে রাস্তাটা চিকন হয়ে যায়। মেন ব্রঙ্কাস তো স্যার, ব্রঙ্কাস তো অনেকগুলো, ভিতরে হ্যাঁ, হ্যাঁ। বাইরে তো অনেকগুলো। অনেক। এখন এই কি কি কারণ হতে পারে? এই ব্রঙ্কাইটিস হতে পারে কি মানে নিউমোনিয়ার কারণে নাকি? ব্রঙ্কাইটিসের কারণ আপনারা পড়ছেন, ভাইরাল কারণ হতে পারে, ব্যাকটেরিয়ার হ্যাঁ, কারণ, এটা তো মেন কারণ। ঠান্ডা থেকে হতে পারে। বায়ু চলাচলে বাধা সৃষ্টি হলে হ্যাঁ। এটাই ব্রঙ্কাইটিস। ওই যে ইনফ্লামেশন হইলে বায়ু চলাচলে বাধা হবে, শ্বাসকষ্ট হবে। ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস। এটা তো এসে দেখা, এটা এক্সরে দেখা যাবে, এক্সরে। না, ব্রঙ্কোস্পাজম স্যার, ব্রঙ্কোস্পাজম হলে তো স্পাজম বা আছে ইয়ে কন্ট্রাকশন, সোয়েলিং বেশি, ওই যে আপনি অনেক সময় দেখবেন পালমোনারি ইনফ্লামেটরি রিলেশন দেয়। ইনফ্লামেটরি রিলেশন, হ্যাঁ।
এটা কি দেখি দেয় ব্লাড ভেসেল ভিতরে হ্যাঁ অনেকগুলো মার্কিং থাকে রক্ত থাকলে কি হবে সাদা হবে না আর বোনস থাকলে সাদা হবে এক্সরেতে যে কোনো ধরনের ফ্লুইড আর শক্ত জিনিস থাকলে সাদা হয় বাকিগুলো কি কালো কালো থাকে কালো বেশি ভালো সাদা পাইলে হ্যাঁ। ওরা এই যে ইনফ্লামেশন চিন্তা করে কারণ যেখানে ইনফ্লামেশন সেখানে রক্ত বেশি ইনফ্লামেটরি এই জন্য লাগে হলো পাম্পনারি রিলেশন রাইট যে পাম্পনারি রিলেশন তার মানে ইনফ্লামেশন হয়েছে বা ব্লাড ভেসেল দেখে বলি বেশি সাদা সাদা মার্কিং দেখে বলি স্যার আমাদের টেন্ডন এর উপরে কটা স্তর থাকে যে আমরা কটা স্তর নিচে টেন্ডনটা থাকে বা টেন্ডনের নিচে কি থাকে আমাদের উপর থেকে চিন্তা করলে তো স্কিন স্কিন ফার্স্টে স্কিনের কয়েকটা লেয়ার আছে এরপরে সাবকিউটিনিয়াস টিস্যু অর্থাৎ চর্বি চর্বির পরে আছে মাসেল এই মাসেলটাও অনেক সময় টেন্ডন হয়ে যাচ্ছে মাসেলটাও টেন্ডন হয়ে যাচ্ছে আবার ওই যে লিগামেন্ট যদি চিন্তা করি লিগামেন্টের উপরে মাসেল আছে এই মাসেলটা যে এদিকে শক্ত হয়ে টেন্ডন হয়ে গেছে ঠিক আছে তখন ওর উপরে সাবকিউটিনিয়াস টিস্যু মানে চর্বি তারপরে skin। বোন বের হচ্ছে আর ওর নিচে মানে ভেতরে হাড়ের ভিতরে define skeletal muscle mention the name of five skeletal muscle বোনসের সাথে যে মাসেল লাগানো থাকে ওটাকে স্কেলেটাল মাসেল বোনসের সাথে সরাসরি লাগানো মাসেলকে বলা হচ্ছে স্কেলেটাল মাসেল পাঁচটা নাম বলেন ডেল্টয়েড মাসেল কোথায় থাকে হাতে আর্মে হ্যাঁ আর্মে হচ্ছে ডেল্টয়েড প্রোটিয়াস মাসেল বাটকে এই যে এর পাশে বাটকে ফিমোরিস মাসেল ফিমারে থাকে এই সামনে থেকে টিবিয়ালিস টিবিয়ার সাথে লাগানো স্যার টিবিয়া কোথা থেকে বলা কোথা মোটাটা টিবিয়া চিকনটা ফিবুলা মোটাটা টিবিয়া চিকনটা ফিবুলা আর ফিবুলারিস মাসেল ফিবুলার সাথে লাগানো ঠিক আছে হাতে রেডিয়াস আলনা কোনটা ভিতরটা আলাদা বাইরেটা রেডিয়াস ভিতর বাইরে কেমন আমরা এখানেও ওই যে একই সিস্টেম আছে চিকন যেটা এটা একটু চিকন থাকে ফিবুলার মতো হ্যাঁ আলনা আর ইয়ার টিবিয়ার মতো রেডিয়াসটা একটু মোটা থাকে ও মানে মোটা থাকবে কোনটা রেডিয়াস রেডিয়াস আর আল্লাহ দেখুন ভিতরটা আলাদা স্যার ওইটা এনে কি দুটাই আল্লাহ আল্লাহটা গুরুত্বপূর্ণ রেডিয়াস দুটাই গুরুত্বপূর্ণ এনে যেমন একটা কম হ্যাঁ আমাদের সেটাই বলছি আমরা বিদ্যাপুরের যে সাইটটা থাকবে এটা রেডিয়াস এটা রেডিয়াস না বিদ্যাপুরের এই সাইটটা আর নিচের যে সাইটটা থাকবে এটা মোটাটা টিবিয়া আর চিকনটা ফিবুলা মানে ভিতরটা আলাদা বাইরেটা রেডিয়াস এটা আল্লাহ আলনা তো ঘরে থাকে ভিতরে তো থাকে হ্যাঁ আর রেডিও ভাই বাইরে বলি স্যার যে এত বড় প্রতিষ্ঠান হ্যাঁ, একটা মানে একসময় ব্যান্ড বল ছাত্র স্যার এই এখানে জয়েন্টগুলো কি কোনো নাম আছে যে এখানকার জয়েন্ট এখানকার হ্যাঁ হ্যাঁ জয়েন্টগুলোর নাম তো আপনি শিখতে হবে এখানে দিচ্ছে জয়েন্টের নাম দেখি ওটার নাম এখানে কিছু জয়েন্টের নাম দিচ্ছে এরকম দিয়ে না ওই জয়েন্ট বেশি নাই আপনি হাতে তিনটা পায়ে তিনটা ঠিক আছে শোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট রিস্ট জয়েন্ট শোল্ডার এলবো রিস্ট হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট হিপ জয়েন্ট অ্যাঙ্কেল এই নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট নি মানে হাঁটু হ্যাঁ আবার স্যার এটা হলো কি বলে শোল্ডার এলবো রিস্ট হিপ নি অ্যাঙ্কেল ছয়টা জয়েন্টস
mention the classification of bones of humerus. Human body. কিসের ক্লাসিফিকেশন? বোনসের। কি কি ধরনের বোনস আছে? এই যে লং বোন, অনেক বড়, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন, নিউমেটিক বোন। এটার হচ্ছে ক্লাসিফিকেশন আমরা পরে পড়ব, মানে প্রত্যেকটার বর্ণনা। মানে বড়গুলোকে লং বোন, ছোটগুলোকে শর্ট বোন বলছে। যেটার মধ্যে বাতাস আছে নিউমেটিক বোন, যেগুলো ইরেগুলার, যেখানে যেগুলো আছে ইরেগুলার। আর সিসাময়েড আছে, এই যে সবসময় ঘর্ষণ খায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইরকম আমরা ক্লাসিফিকেশন পরে পড়বো, প্রত্যেকটা আলাদা আলাদা কোনটাকে কি কি বোন বলবো। লং বোন এটা আসলে স্যার ফিমেল আসে, ফিমেরাস আসে লং বোনে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে টিবিয়া ফিবুলা, হ্যাঁ টিবিয়া ফিবুলা, রেডিয়াস লং হয় না স্যার? রেডিয়েশন না, হ্যাঁ এইগুলো লং। শর্ট বোনের মধ্যে এই যে এগুলো আমরা যখন ক্লাসিফিকেশন পড়বো ওখানে প্রত্যেকটা বোনসের নামও পড়বো, কোনটা কোনটা আসবে, কোন কোন বুঝো। ডিফাইন মাসেল, মেনশন দ্য টাইপ অফ মাসেল। মাসেল শব্দের অর্থ কি? মাংসপেশি। বেশি মাসেল কি কি আছে? স্কেলেটাল, কার্ডিয়াক আর কার্ডিওভাস্কুলার সিস্টেম। স্মুথ মাসেল। তিন ধরনের মাসেল: স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল আর স্মুথ মাসেল। স্কেলেটাল মাসেল তো আমরা বলছি স্কেলেটনে থাকে, আর এর সাথে যুক্ত আর কার্ডিয়াক মাসেল আর এর সাথে হার্টের যে মাসেলগুলো কার্ডিয়াক, আর স্মুথ মাসেল স্মুথ মাসেল কোনগুলো? আর কি নাম বলে আপনার হ্যাঁ, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেল, এর মধ্যেও তো মাসেল আছে, আছে না? এইগুলো হচ্ছে স্মুথ মাসেল। মাসেল কি প্রকার? ব্লাড ভেসেল ঐচ্ছিক মাসেল না, না না, এগুলোর কোনো আমরা ওটার মুভমেন্টটা আপনি নিজে করতে পারবেন না, বডি তো আনাচ্ছি। অনৈচ্ছিক মনে হয়। আর এইগুলো তো আপনি নড়াইতে পারবেন স্কেলেটাল মাসেল। জিহ্বা স্মুথ মাসেলে যাবে, কারণ ওটা তো কোনো স্কেলেটনে লাগানো না, তাই না? যেগুলো হাড়ের সাথে লাগানো সেগুলো হচ্ছে স্কেলেটন। আচ্ছা এগুলো কার্ডিয়াকে তো হার্ট ধরবে, বাকি সবই হচ্ছে আমার হ্যাঁ স্মুথ। তাহলে যেটা হাড়ের সাথে লাগানো হয় সেটা স্মুথ মাসেল। হ্যাঁ স্যার কানের গুলো কি মাসেল বলে? নাকের গুলো, কানের গুলো। নাকের মধ্যে তো হাড় আছে, এগুলো স্যার তো রাস্তে হবে। হাড়ের, হ্যাঁ হাড়ের সাথে সংযুক্ত এবং হাড়কে নড়াইতে Flexible. পারবে। তাহলে তাকে স্মুথ মাসেল বলে। আচ্ছা নড়াচড়া করা যায়, এটা তো flexible, এটা তো মাসেল। ব্রাকিয়ালিস মাসেল, এখানে একটা নাম দিয়েছি স্কেলেটাল মাসেলের নাম হচ্ছে ব্রাকিয়ালিস। ব্রাকিয়ালিস কোন মাসেলটা বলে? ব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস মাসল। এটা কোনটা? ব্রাকিয়ালিস মাসেল কোনটা শরীরে? এই সামনের এই মাসেলটা, পিছনে তো ডেল্টয়েড, সামনে আছে ব্রাকিয়ালিস। যে সকল মাসেল যারা হার্ট বডিতে থাকে কার্ডিয়াক মাসেল বলে। ডিফাইন স্মুথ মাসেল। স্মুথ মাসেল হচ্ছে এক বিশেষ ধরনের মসৃণ মাসেল যা স্টোমাক, ইন্টেস্টাইন ইত্যাদি ফাঁপা অঙ্গ তৈরি করে। ফাঁপা অঙ্গ বডির শেপ পরিবর্তন করে। স্মুথ মাসেলের কাজ, শেপ পরিবর্তন করলে ভিতরের বস্তু মুভ করতে সহজ হয়। তাহলে স্ফিংক্টার মাসল যেটা, স্ফিংক্টার মাসল শরীরের বিভিন্ন ফাঁপা অংশকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ফাঁপা। হ্যাঁ, হ্যাঁ। এটা না স্ফিংক্টার মাসল যেটা আছে, স্ফিংক্টার তৈরি করে যে মাসেল ওটা হচ্ছে Anus, স্ফিংক্টার। যেমন হ্যাঁ, পাইপ অ্যানাসের অন্তরে- স্ফিংক্টার আছে, এসোফেগাসের স্ফিংক্টার Esophagus, আছে। হ্যাঁ। কিন্তু পুরা ইন্টেস্টাইনে যে মাসেলটা ওটা হচ্ছে স্মুথ মাসেল। ফাংশন গুলো কি কি? স্কেলেটাল মাসেলের ফাংশন: বোনসের মুভমেন্ট, কার্ডিয়াক মাসেলের
সংকোচন প্রসারণের মাধ্যমে ব্লাড পাম্প করে। আর স্মুথ মাসেল হচ্ছে হলো অর্গানগুলির শেপ পরিবর্তন করে। আমরা খাবার খেলে স্টোমাকে যাই, স্টোমাক থেকে অ্যানাস পর্যন্ত যায় কিভাবে? আমাদের টিউডানামে যায়, কনস্ট্রাকশন হয়, টিউডানাম থেকে কন্ট্রাকশন এবং ডাইলেটেশন, যেটার মুভমেন্টের নাম কি? পেরিস্টালসিস। পেরিস্টালসিস। এই পেরিস্টালসিসটা কি করে? স্মুথ মাসেল। কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এটা কি করবে? এই স্মুথ মাসেল। ঠিক আছে? এই যে হলো ডিসকাসের শেপ পরিবর্তন, শেপ পরিবর্তন, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এই পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে নিচের দিকে নামে। হলো অর্গান কি স্যার? এই ইন্টেস্টাইন। পেরিস্টালসিস এটা বেড়ে গেলে বা কমে গেলে তো আমাদের বমি টমি এগুলো কমে গেলে কনস্টিপেশন, বেড়ে গেলে ডায়রিয়া, তাই না? লুজ মোশন। স্যার আপনার চেম্বার কোন জায়গায় স্যার? এই ভিতরেই? হ্যাঁ, এই যে 2 নম্বর শিশু হসপিটালে বসে। স্যার নামটা প্লিজ। শিশু আরে স্যার, হসপিটালে। স্যারের নাম? স্যারের নাম জানেন না? স্যার কোন ডাইরেক্টর? আমরা ফার্স্টে তো স্যার ক্লাস করেছি। এরা করে নিয়েছে। তাহলে কাজ ছেলে আছে কোন ডাইরেক্টর না? কোন ডাইরেক্টর? স্যার আপনার নামটা জানতে চাই স্যার। এখানটাই তো আমাদের আছে। আমি একটু বুঝাই দাও, বুঝাইলাম জিজ্ঞেস করবেন, আবার জিজ্ঞেস করবেন। বুঝতে আমি আজকে প্রথম ফিরোজ আলম, স্যারের নাম কি ফিরোজ আলম ভাই? ইয়ে করছেন, গেট করছেন, গেটটা এইভাবে হওয়া উচিত। বুঝলেন? প্রথম আমি আপনার সাথে ফিজিক্যালি দেখা হচ্ছে। আজকে পারেন। আমি ওনার সম্পর্কে জানি না। উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় আমাদের আসলে যাবেন, আমি জিজ্ঞেস করতে পারি। না আপনার পারেন এটা হচ্ছে বিষয়। আপনি যেভাবে এসে দিয়েছেন সেভাবে আসাটা ঠিক না। কিন্তু জানবে, জিজ্ঞেস করবে, ওনার সম্বন্ধে জানতে আগ্রহী। না না অবশ্যই অবশ্যই তারা লাগে স্যার বুঝতে আমরা জানি আমরা কি করব আগে আমরা জানি যে এই সেখানে ছিল স্যার হ্যাঁ হ্যাঁ আমি বলতে এক বছর থেকে আমি একটা অংশ দেখতেছিলাম, মানে আপনারা বারবার এখানে দেখতেছেন স্মুথ মাসেলটা হচ্ছে হলো ভিসকাস, তাই না? স্মুথ মাসেল কোন জায়গায়? হলো ভিসকাসের তৈরি। যেমন হচ্ছে ব্লাড ভ্যাসে, ওটার ভিতর দিয়ে ব্লাড চলছে না, ওটা একটা হলো ভিসকাস। ইন্টেস্টাইন, এখানে আমি দেখলাম হচ্ছে টাংটা হচ্ছে স্কেলিটাল মাসেলে পড়ছে। এটা তো হলো ভিসকাস না, এটার ভিতর দিয়ে তো কিছু যায় না টাঙের ভিতরে, এটা হচ্ছে স্কেলিটাল মাসেলে পড়ছে। এটার পিছনের অংশটা হাড়ের সঙ্গে লাগানো আছে, এই ফ্যারিংসের সঙ্গে উপরে হাড়ের সঙ্গে লাগানো, এজন্য এটাকে স্কেলিটাল মাসেলের আন্ডারে। তাহলে স্মুথ মাসেল স্কেলেটাল মাসেলের অন্তর্ভুক্ত না না, স্মুথ মাসেল তো আপনার আলাদা। স্মুথ মাসেল হচ্ছে শরীরের ফাঁপা অংশ যেগুলো আছে এগুলো হচ্ছে আচ্ছা জিব্বা স্যার স্কেলেটাল মতো হ্যাঁ হ্যাঁ, এটা ফাঁপা। জিহ্বাটা স্কেলিটাল। বাইরের মুখ যেগুলো এগুলো হচ্ছে স্মুথ মাসেল। হিসাব শুরু। ভিতরে ফাঁপা যেগুলো এগুলো সব আমার নাম হচ্ছে শেকুরুর রহমান। আপনারা যখন অ্যাডমিশন নিছেন প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে আমার নাম আর শরীফুল ইসলাম ডাইরেক্টর দুজনের নামই থাকবে। সার্টিফিকেট পাবেন এই দুজনের নামই পাবেন সার্টিফিকেটে। যতগুলো ইয়েতে তো আমি যখন মাঝে মধ্যে অ্যাবসেন্ট থাকি বা আসে না, হয়তো অ্যাসিস্ট্যান্ট কোর্স ডাইরেক্টরের সিগনেচার থাকবে। ম্যাডাম এটাতে আমার দিয়ে আছে। তাহলে আপনার ভিজিটিং কার্ড আছে? কার্ড
সুপার চার একটা মিনিট একটু যদি কিছু না মনে করেন হ্যাঁ বলেন। সিসিডি এই জিনিসটা কি ডিপ্লোমা কোর্স না এটা ট্রেনিং কোর্স, ট্রেনিং কোর্স? ডিপ্লোমা বলে না, এমনি বড় ইয়ে তো। ডায়াবেটিসের উপরে একটু হ্যাঁ, এটার কথাই গত এই আগের ক্লাসে বলতেছিলাম, আমাদের যে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যেটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের যে স্বীকৃতি দেয় ডক্টর হিসাবে, আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক বা আপনাদের স্বীকৃতি দিচ্ছেন, এরা জানে আমরা সিসিডি করতেছি, আমরা আল্ট্রাসাউন্ডের উপর ইয়ে করছি, আল্ট্রাসাউন্ডোলজিস্ট, তাই না? এই কোর্সগুলো ওরা জানে কিন্তু স্বীকৃতি দেয় না। এটা কেন? এটা নিয়ে গত ওই আগের ক্লাসে আলাপ করতেছিলাম যে সার্টিফিকেটের আসলে খুব বেশি মূল্যায়ন আছে তা না, আবার কিছু কিছু সময় লাগে। আপনারা যে সার্টিফিকেট পাবেন এটা কতটুকু মূল্যায়ন আছে, তাই না? এটা থেকে আইনের জটিলতা চিন্তা করলে অনেক কিছু, আর না চিন্তা করলে কিছু না। আমরা তো ডাক্তার লিখতে পারবো। হ্যাঁ, ডাক্তার তো লিখতে পারবেন না, আবার এই কাগজটা আপনি কতটুকু শেখাবেন, হ্যাঁ, তাই না? শুরু করতে পারবো কিনা স্যার? আপনি যদি কোনো মানে আইনি জটিলতায় পড়েন বা কোনো সমস্যায় পড়েন, তো অবশ্যই করতে পারবেন। আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিছেন বা আপনার এই সম্পর্কে দক্ষতা আছে, তাই আপনি ট্রিটমেন্ট করতেছেন, এটুকু তো আপনি বলতে পারবেন সেই সার্টিফিকেটটা। আমরা যদি কষ্ট করে কোন ট্রেনিং সেন্টার থেকে কিনেছি, ওই ট্রেনিং সেন্টারের এটা তো নামটা আছে। ওটা তারা খোঁজ করবে। নাম তো বললাম, নাম তো ঠিক আছে। হ্যাঁ, এটা তারা খোঁজ করবে যে ওই ট্রেনিং সেন্টারের কি আছে না আছে, তাই না? এটা তাদের দেখবে, কিন্তু আপনার যে ট্রেনিং নিয়েছেন একটা সার্টিফিকেট আপনার আছে। স্যার আরেকটা অপ্রাসঙ্গিক কথা। হ্যাঁ, বর্তমানে ডাক্তারদের একটা ট্রেনিং হয়ে গেছে, এটা হচ্ছে যারা বিসিএস করে, বিসিএস দেওয়ার পরে ওনাদের কার্ডের মধ্যে অবশ্যই বিসিএস স্বাস্থ্য উল্লেখ করা থাকে। হ্যাঁ। এটা স্যার প্রফেশনালি ওনার এটা কেন দরকার? এটা তো কোনো ডিগ্রি না। ডিগ্রি না, সেইখানে সেটাই বলতেছিলাম যে এগুলো বিএমডিসি এই জন্যই বলছে, আপনি আমরা যেটা স্বীকৃতি দিয়েছি ওই ডিগ্রিগুলোই শুধু লিখতে পারবেন, বাকিগুলো লেখা যাবে না। না, এটা হচ্ছে এরকম যে আমরা একটা ক্যাডার আছে, ক্যাডারের সিস্টেম আছে, যেমন অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, সেরকম ক্যাডারের কোন ক্যাডারে উনি বিসিএস পেয়েছেন ওটাই উনি লিখে দেন। হ্যাঁ, ওনার তো ওটা লেখা দরকার নাই। পেশাগত দিক থেকে আপনি একজন ডক্টর, ওটা এমবিবিএস এর পরে আপনার হচ্ছে পেশার ইয়ারটা কি এমবিবিএস, এফসিপিএস করেন, এমডি করেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি বিশেষ তো কোনো ডিগ্রি না। ডিগ্রি একজন সরকারি ডাক্তার, এটা বোঝা উনি যায়। ডক্টর লেখার পরে ওই হেলথ লেখাটা অপ্রাসঙ্গিক আর কি। যেহেতু ডাক্তার তার উপরে ডাক্তার বিশেষ লেখারই দরকার নেই। বিসিএস এর কোনো এখানে না, আমার কাছে সরকারি যারা চাকরি করে এটা এটা বোঝানো সরকারি ডাক্তার আপনি তো যে ইয়া করতেছেন স্যার, হাসপাতাল আমরা সরকারি এখান থেকে ডিপ্লোমা কমপ্লিটের পরে মানে সরকারিভাবে কি কোনো আবেদনের কোনো মানে কোনো প্রতিযোগিতা কি কোনো প্রসিডিউর আছে কি? না, এটা থেকে কোনো সরকারি সিস্টেম নাই। আপনি ফার্মাসিস্ট যেটা এটা করতে পারবেন, ফার্মাসিস্টে করতে পারবেন, এখান থেকে যাওয়া হবে। ফার্মাসিস্ট এটা কি সরকারি? হ্যাঁ, এটা সরকারি। মানে যেমন যে পল্লী চিকিৎসক যারা বা হ্যাঁ। তারা যখন একটা হয়তো বা তাদের কি একটু পর্যন্ত নেয় মনে হয় নাকি স্যার? এটা সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তরে একটা অনুমোদিত বা প্রস্তাবিত একটা খসড়া মতো তৈরি করে আছে যে এই ধরনের বাংলাদেশে বহু ট্রেনিং সেন্টার আছে, এখান থেকে অনেক ট্রেনিং স্টুডেন্ট বেরোচ্ছে, ওরা পড়ে চিকিৎসক হিসেবে ট্রিটমেন্ট করবে, এটা ওরা জানে, নাহলে তো সবারই ধরতো না। তাই না? আমি একটা বিষয় পড়লাম যে যারা এমবিবিএস কোর্স কমপ্লিট করেছে তাদের জন্য এই ট্রেনিং, আর যারা কখনো এমবিবিএসই করেন নাই হ্যাঁ। তাদের জন্য এই ট্রেনিং গুলো নয়। হ্যাঁ, মানে যারা আসলে ট্রেনিং কাদের জন্য প্রযোজ্য, ওই বিষয়ে যাদের ডিগ্রি আছে তাদের জন্য ট্রেনিং দরকার, কিন্তু আমাদের তো কোনো বেসই নাই, আমাদের তো কোনো না, তাদের জন্য ট্রেনিং দরকার, উচ্চতার ট্রেনিং। হ্যাঁ ইয়েস না হ্যাঁ। যে কোনো তো এই যে প্রাথমিক ট্রেনিং, এটা তো আপনাদের জন্য। এইটা তাদের জন্য দরকার। আর আমরা স্যার এটা লিখতে পারবো না, ডাক্তার লিখলাম না, হ্যাঁ। নামটা লিখলাম, নিচে যে ডিএমএস ঢাকা থেকে লিখে পল্লী চিকিৎসক লিখলাম, হ্যাঁ, প্রবলেম আছে আমি বলতাম না, হ্যাঁ। ডাক্তারও লিখি না, আর বলে দেখার সময় এটা যেভাবে লেখা আর কি সুর করে লাগিয়ে দিলাম। গ্রামে বিশেষ করে শহরে না, না, গ্রামে তো শহরে শহরও অ্যাভেলেবেল, ঢাকা শহরে সব আমরা তো পাশে আশেপাশে যাই না। স্যার, আপনার হয়তো মেন সিটির মধ্যে হয়তো ধানমন্ডি
বা গুলশান মেন জায়গা নাই, একটু আশেপাশে বাড্ডা মাঠে যান, সব দিকে ফার্মেসি অ্যালারাইট আছে। চিকিৎসা দিতে, হ্যাঁ। স্যার পল্লী চিকিৎসকের কোনো বিকল্প ওয়ার্ড আছে? এটা মানে এইটা ব্যবহার না করে এটারই সমার্থক কোনো সিলেট ডক্টর সিলেট ডক্টর না, অনেকে ইয়ে ডাকে জেনারেল প্র্যাকটিশনার। জেনারেল প্র্যাকটিশনার, এটা কি ওই পল্লী ডক্টরের সমার্থক? না, সমর্থক না, এটা এমবিবিএস ডাক্তাররাও দেখতে পারে, ওরাও দেখতে পারে। জেনারেল ফিজিশিয়ান লেখা আছে? বিএমডিসি কি এটা ইংরেজিতে। হ্যাঁ, জেনারেল প্র্যাকটিশনার যে এটা কি জেনারেল প্র্যাকটিশনার হচ্ছে যে সব বিষয়ে সে কিছুটা ধারণা রাখে, কিন্তু সে তো ডক্টর লেখে না। স্যার ঢাকার মতো একটা জায়গায় শুধু এমবিবিএস স্যার আর কেউ ডাক্তার দেখতে পারবে না। স্যার ঢাকার মতো বিবিএস এবং বিডিএস এত একটা হাই পেসার ডাক্তার থেকে তাহলে যারা ওই সরকারি দিকে 4 বছর করে মেডিকেল করে দেখতে পারে। দেখতে পারবে না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা হোমিও স্যার তারা মনে পারবে না যাদের যাদেরও এই কাজে যায়। সার্টিফিকেট কিন্তু আমি দেখছি স্যার প্যারামেডিক্যাল করে উপজেলা পর্যায়ে চিকিৎসা দিচ্ছে, এদের রেজিস্ট্রেশন নাম্বারও আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন তো বিএমডিসি দেয়, দেয় বিএমডিসি দেয়, কিন্তু ডাক্তার হিসাবে না। ডাক্তার হিসেবে হ্যালো ম্যাথস অ্যাসিস্ট্যান্ট। স্যার আমরা ডিএমএস থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারি না? হ্যাঁ, ডিএমএস কোর্স কমপ্লিট করে বা ডিএমএ কমপ্লিট করে প্যারামেডিক্যালের মানে যে রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারি না? রেজিস্ট্রেশন নাম্বার ধরে নিতে পারি না? পুরো সিস্টেম আছে? এই প্রতিষ্ঠান থেকে পাস করে পাবেন। আচ্ছা সরকারিভাবে করতে হবে স্যার। আচ্ছা, যারা ডাক্তারের সাথে কিছুদিন কাজ করার পর সার্টিফিকেট নেয় তারা পল্লী চিকিৎসক লেখে এবং চিকিৎসা প্রদান করে, আর আমরা এখানে কষ্ট করে 1 বছর এত কিছু ব্যয়বহুল শহরে কমপ্লিট করে গিয়ে আমরা পল্লী চিকিৎসক লিখবো, এটা নিয়ে কি অন্য কোনো ওয়ার্ড লিখা যাবে? ওই যে জেনারেল প্র্যাকটিশনার লিখবে যারা মেডিকেল প্র্যাকটিশনার। তো তাহলে আমরা কোর্স করে কি করব? বড় নাকি আমাদের কি করা? স্যার আদৌ প্রেসক্রিপশন লেখার কোনো যোগ্যতা আছে আমাদের? আমরা কোনো আমার নাম দিয়ে বা ওই নাম দিয়ে কোনো প্রেসক্রিপশন লিখতে পারবো? যেভাবে আমরা বলে রাখি কোনো প্যাডে লিখতে হবে। প্রেসক্রিপশন লিখতে পারবেন, ডাক্তার লেখা যাবে না, জেনারেল প্র্যাকটিশনার হিসেবে। স্যার একটু কষ্ট করে যদি ওখানে আমার মাইর খেতে হয় কিন্তু ডাবল লস হয়েছে। আমি ডাক্তার নয়, জীবনেও চিকিৎসা দেবো না সেটা বলতে অনেক কিছু আছে, আইনিভাবে ধরাই হ্যাঁ। পত্রিকায় আসে। খুব লাগবে। এরকম ভিলেজ ডক্টর এরকম এরকম ভিলেজ ডক্টর কি লেখা যাবে এইভাবে? আর ডাক্তার নাম, ডাক্তার সামনে লেখা যাবে। ডাক্তার শব্দটি লেখা যাবে না? এটা নিজ দিয়ে লিখতে হবে, নামের নিজ দিয়ে। সামনে মোহাম্মদ আমো, তার নিজ দিয়ে লিখতে হবে। এটা গ্রাম্য ডাক্তার, ভিলেজ ডাক্তার, জেনারেল প্র্যাকটিশনার, নামের আগে দেওয়া যাবে না। আমার আগে এই ওয়ার্ডটা এই জায়গায় ব্যবহার করা যাবে না। এটা নিজ দিয়ে লিখতে হবে। এটা কিন্তু আইনত না, এটা জেলে কাজ করতে আইন আছে। কারণ আপনার ভিলেজ বাদ হয়ে যাবে, খালি ডাক্তারই হবে। কিন্তু এলাকাতে তো বছরের বছর করতেছে, মানে কি এই যে দেখতেছি এটা তো বললাম, এটা তো সরকারি ট্রেনিংও আছে, এরা তো জানে, ওদের নলেজে আছে এরকম বাংলাদেশে চলে বা আছে না। আমরা ডিএমএস কমপ্লিট করার পর 3 মাসে যে একটা ফার্মেসি কোর্স আছে এখানে আমাকে একজন পরামর্শ দিয়েছেন, এটা কি করা যাবে? এটা করে কি আমি সার্টিফিকেট পেতে পারি? 3 মাসের কোর্স তো ফার্মাসিস্ট সরকারি ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছি, এখান থেকে করা যাবে না না? না, এখান থেকে করা যাবে না। আমি যেহেতু ডিএমএস করছি, আমাকে অ্যাডমিনিস্ট্রেশনে একজন জানিয়েছেন যে আপনি তাহলে ফার্মেসি করতেছেন 3 মাসে, এটা কমপ্লিট করার পরে ডিএমএস কমপ্লিট করার পর 3 মাসে একটা ফার্মেসি কোর্স আছে, ওটা কমপ্লিট করেন। কোর্স আছে এখানে না, ওটা বলি না, এটা ওখানে। ওইখানে ওই যে লিয়ামরি এই যে ওই পাশের গলিতে, হ্যাঁ ফলপট্টির গলিতে ও বাংলাদেশ আছে কেমিস্ট এন্ড ডাগিস সমিতি, ওখানে একটা সাইনবোর্ড আছে। সার্চিলার তো ওটা অনেক পরীক্ষা মানে আটকে আছে, 4-5টা পরীক্ষা আটকে আছে। আচ্ছা, এখানে কি 6 মাসে এটা করতে হয়? এখানে আপনি 4 বছর পর্যন্ত যে কোর্স ইচ্ছা সেটাই করতে পারবেন, এটার সাথে ওটার কোনো সম্পর্ক তাহলে এখানে 3 মাসের সুযোগ নেই? না। না, না, এখানে 3 মাসের কোর্স আছে। 3 মাসের কোর্স আছে আলাদা। ফার্মেসি আছে না, না? না। না মানে কলেজে কিছু স্যার ওই 3 মাসের যেটা এলএমএ। না, আমাকে তো সেটাই বলো। আছে এখানে ফার্মেসি কোর্স ফার্মেসি কোর্স আছে। কিন্তু এই ফার্মেসি কোর্স দিয়ে স্যার বলতেছে কোনো মানে এটা দিয়ে তো আপনি সরকারি যে রেজিস্ট্রেশন ওটা ওটা পাবেন না, আপনি ওইখানে ওটা তো ওই ওখানে করতে হবে। ওইখানে করতে স্যার হবে। ওখানে সিস্টেমটা কি হবে? ওখানে সার্কুলার দেয়, প্রতি বছরে সার্কুলার দেয়। এখন তো অনেক জ্যাম হয়ে গেছে করোনার জন্য, করোনায় 2 বছর পরীক্ষা হয় নাই, তো ওটা শেষ হলে তখন আপনি রেজিস্ট্রেশন করবেন, 3 মাস পরে ওরা পরীক্ষা নেবে, রেজিস্ট্রেশন হবে। কি ওরা কি স্যার রেজিস্ট্রেশন ক্লাস করায়?
ফার্মাসিস্ট, হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন 1 ঘন্টা। স্যার এটা অ্যাড্রেসটা কোথায় ফোন করি? ফলপট্টির গলি, এই যে এটা হচ্ছে প্রথম গলি, জি স্যার। এরপরে একটা গলি আছে, তারপরে গলি। আর 3 মাসের কোর্স করলে প্রতিষ্ঠানের নামটা কি স্যার? বাংলাদেশ কেমিস্ট্রি এটা তো কেমিস্ট এন্ড ডাবি সমিতির ওখানে ফার্মাসিস্ট, ওই কোর্স হবে ফার্মাসিস্ট সি গ্রেড। আপনি এটা অনলাইনে বললাম। ঢুকলে লিখতে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা বলে স্যার আমি কি ফার্মেসি দিতে পারবো? হ্যাঁ, ওইটা করলে ও সার্টিফিকেট থাকলে বাইক কাম। ফার্মাসিস্ট না হলে তো ড্রাগ লাইসেন্স করা যায়। হ্যাঁ আপনার ফার্মাসিস্ট না হলে তো ড্রাগ লাইসেন্স করা যায়। সার্কুলার ইনফো না, আর্টিকেল কাটতে। জাসমিন স্যার। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে একটা দেখছি লং বোন, তাই না? এখানে একটা লং বোনের ছবি আঁকানো আছে না? কি কি স্ট্রাকচার লং বোনের মধ্যে থাকে? লং বোনের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে? মাঝখানে বোনটা দুই মাথা, দুই রকমের, ডায়াফাইসিস আর মেটাফাইসিস, এপিফাইসিস। দুই মাথার নাম কি আছে? এপিফাইসিস, আর মাঝখানের নাম হচ্ছে ডায়াফাইসিস। ঠিক আছে? এই দুই মাথার সঙ্গে একটা কার্টিলেজ লাগানো আছে, এটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। দুই মাথায় থাকবে, দুই মাথাতে কি থাকবে? একটা কার্টিলেজ থাকবে, নাম কি? আর্টিকুলার কার্টিলেজ। বঞ্চের উপরে থাকে শক্ত, ভিতরে নরম। এই যে হাড় চাবাইলে দেখেন না, উপরে শক্ত, ভিতরে নরম। নরমের নাম হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জি বোন, আর উপরে শক্তটার নাম হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট বোন। তাহলে স্ট্রাকচার কি হলো? দুই মাথায় এপিফাইসিস, মাঝখানে ডায়াফাইসিস, ভিতরে আছে স্পঞ্জি, বাইরে কম্প্যাক্ট, আর দুই মাথায় একটা কার্টিলেজ থাকবে, আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ। এই হচ্ছে একটা লং বোনের গঠন। এই বোনসের মধ্যে টোটাল, তাহলে উপরে যেটা শক্ত দেখা যাচ্ছে এটার নাম কি? কম্প্যাক্ট, ভিতরেটা হচ্ছে স্পঞ্জি, এই মাথার নাম হচ্ছে এপিফাইসিস, মাঝখানে আছে ডায়াফাইসিস। দুই মাথায় একটা আর্টিকুলার কার্টিলেজ থাকে, এখানেও কার্টিলেজ, এখানে এসি স্ট্রাকচার। তাহলে পরীক্ষা যদি আসে ড্রয়িং ফিগার লং বোন স্ট্রাকচারে, তাহলে এরকম একটা ছবি আঁকায় নামগুলো লিখে দেব। ভিতরে স্পঞ্জ, উপরে কম্প্যাক্ট, এপিফাইসিস, এপিফাইসিস, ডায়াফাইসিস, আর্টিকুলার উপরে আর্টিকুলার কার্টিলেজ। মনে থাকবে না? আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, জেনারেল পেরিফেরাল নিউরোপ্যাথি আর হচ্ছে ব্রেস্ট লেগ, যে লেগ সিনড্রোমটা, এটার মধ্যে স্যার কতটুকু পার্থক্য? পেরিফেরাল নিউরোপ্যাথি আর নিউরোপ্যাথি আর ব্রেস্ট লেগ সিনড্রোম। রেস্ট লেগ সিনড্রোম অথবা এটা হচ্ছে বার্জার ডিজিজ বলা হয়। মানে আপনি হাঁটতে হাঁটতে পা ব্যথা করবে, রেস্ট নিলে ভালো হবে, আবার হাঁটতে পারবেন। ব্রেস্ট লেগ সিনড্রোম, যেটা হচ্ছে মানুষের পা বারবার বোধ হয়, ব্যথা হয়। বারবার বোধ হয়, বারবার বোধ হয়, ব্যথা হয়, সমাজের পা ফুলে যায়। খুলে যায়। জেনারেল পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা এই জেনারেল পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা তো নার্ভ ড্যামেজ বোঝায়, আস্তে আস্তে মানে ধীরে ধীরে ড্যামেজ। যেমন হচ্ছে ডায়াবেটিস যাদের আছে, তাদের নার্ভের বোধ আস্তে আস্তে কমে যায় না, এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। আর আপনি যেটা আরেকটা বলছেন রেস্ট লেগ সিনড্রোম, এটা হচ্ছে ওখানে পানি জমা হচ্ছে, ভার ভার লাগছে, পায়ে পানি যে জমছে না, পায়ে পানি জমে যেটা ভারী হয়ে যাবে, সেটা হচ্ছে আপনি রেস্ট লেগ সিনড্রোম। এখানে কিন্তু নার্ভের সাথে খুব বেশি না, মানে নার্ভটা যেমন ওই পেরিফেরাল নিউরোপ্যাথিতে বোধটা দিন দিন কমে যাচ্ছে, এখানে অত বেশি কমবে না, কিন্তু ভারী থাকবে। স্যার পা ঠান্ডা হয়ে যায়, এই পর্যন্ত ঠান্ডা হয়ে যেতেছে, পা নিচে এই লাগতেছে, ডায়াবেটিস কারণে হইতেছে। কত নিচে খুবই ঠান্ডা হয়, এইখান থেকে এই পর্যন্ত ঠান্ডা হচ্ছে, আর পার নিচে বলে ময়লা আবর্জনা মনে হয়।
ডায়াবেটিস কন্ট্রোলে, ডায়াবেটিস হয়েছিল কন্ট্রোলে। কন্ট্রোল মানে ওষুধ চলতেছে। ও মানে ঠিক আছে, আর খাই না, কিন্তু পা এই নার্ভের ভিতরে পা ঠান্ডা হয়ে থাকে এই পা। ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস টেস্ট করুন। ডায়াবেটিস ঠিক আছে, মানে ডায়াবেটিস নাই। স্যার কোনো ব্যক্তি যদি অসম্ভব গরম লাগে, মানে সে ফ্লোরে শীতল বাতি ছাড়া শুতে পারে না, তারপর হচ্ছে কেউ তাকে হাত লাগলে সে অসহ্য হয়ে যায়, এটাই কি সমস্যা তার? ছোটবেলা থেকে তার বাবা মা সমস্যা, জেনেটিক্যালি আর কি, তার প্যারেন্টসরা একই সমস্যা। কমপ্লেন করবো না, কেউ বলছে না। আপনার যে ইয়েটা প্রশ্নটা ছিল রেস্টলেস লেগ সিনড্রোম না, এটা হচ্ছে কয়েকটা সিম্পটম আছে, কিন্তু মানে পেরিফেরাল নিউরোপ্যাথিতে যেমন পা একটু অবসবল ব্যথা, ঝিমঝিম করা, এরকম নরমাল। কিন্তু রেস্টলেস হচ্ছে আপনি পাটা একবারে আনকন্ট্রোলেবল মুভ করবে, মানে পা নড়াইতে থাকে, শুয়ে থাকলে পায়ের মধ্যে অস্বস্তি লাগে, এক কথায় অস্বস্তি লাগে। কখনো হয়তো একটু ব্যথা লাগলো, একটু ক্রাম্পিং করতে পারে, একটু জ্বালা পোড়া করতে পারে, চুল খাইতে পারে, অনেক ধরনের সিম্পটম, মানে ওইটা একটু জটিল বিষয়। আর এটা ওই যে কোনো হরমোনাল বিষয় হতে পারে, ডায়াবেটিসেও এটার একটা পদ আছে, ঠিক আছে। আর কিছু ডিজিজ আছে যে পার্কিনসনিজম ডিজিজ, সবসময় যে নড়ে, এই ধরনের ডিজিজেও এটা হতে পারে। আর ঝিমঝিম করে একটু মানে ওটা পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথিতে বা জেনারেল যে নিউরোপ্যাথিক্যাল যে ইয়েগুলো আছে, ডিসঅর্ডারগুলো আছে, এটাতে আমরা হচ্ছে এমনি সচরাচর আমরা ডায়াগনোসিস করবো কিভাবে, যে তার নামনেস থাকবে, তার পেইন থাকবে, এটা দেখেই না অন্য কোনো ইয়া থাকবে। সাথে যে কজগুলো আমরা বের করবো, যে কি তার অন্য কোনো পজিটিভ এজেন্টগুলো আছে কিনা। হ্যাঁ, মূলত হচ্ছে নিউরোপ্যাথিক্যাল পেইনগুলো হয় মূলত ডায়াবেটিসের বেশি। এখন অনেকে দেখা যায় যেমন সচরাচর আমরা যেটা বলি আর কি, রগের টান খাওয়া যায়। হ্যাঁ, মানে এখানে ঘাড়ের রোগে অনেকে বলে ঘাড়ের রগের টান, অনেকের আমি অনেক ডাক্তারদের দেখছি, আমি আসলে জানি না ওনারা কি পেশেন্টের কোনো ডায়াবেটিস, কিন্তু আমরা যতটুকু জানি হচ্ছে নিউরোপ্যাথিক্যাল পেইন বা নিউরোপ্যাথিক্যাল ডিসঅর্ডার হয় ডায়াবেটিস রোগী। হ্যাঁ, তো দেখা যায় ধরেন রোগের টান খেয়েছে, সে হচ্ছে রিগাবালিন বা এই ধরনের যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো এইগুলো তো স্যার হচ্ছে নিউরোপ্যাথিক্যাল নিউরোপ্যাথি হতে পারে, প্রেশারের কারণে হতে পারে।
লো প্রেসার, হাই প্রেসার, ঠিক আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। খুব বেশি কাজ করবে না। ভিটামিন B1 B6 B12 যেটা নিউরো বি যে নিউরো কেয়ার হ্যাঁ, এটা ক্ষেত্রে যেটা করে যে পেরিফেরাল যেটা বলেন জিম কোয়ালিটি করে কাজ করবে এটা দুটো করে দেওয়া যাবে না স্যার ক্লাসিকের উপরে কোন পিছনে এইগুলো কি নাম্বার স্যার ওই উপরে পাঁচটা হচ্ছে সাতটা উপরে সার্ভাইকাল, স্যার সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস। আমার স্যার এক মামাতো ভাই আমাদের রাজবাড়ী জেলা থেকে 40,000 টাকা ঘুষ দিয়ে এই ফার্মেসির লাইসেন্স কিছু জানে না, কোনো ডিজিটাল করে না কিছু আপনারা যে করাইছেন করে না ড্রাগ লাইসেন্স তো করা যায়, টাকা দিয়ে করা যায়। ড্রাগ লাইসেন্স ড্রাগ লাইসেন্স আমি তো প্রফেসর আছে ওটাই তো সমস্যা। আমি যদি এরকম ড্রাগ লাইসেন্স করি বাই করি তাহলে ফার্মেসি দিতে পারবো সমস্যা নেই না, তো আমার এই কোর্সটা আছে তাহলে ওটা লাগে না কিন্তু ওটা ওই লাইসেন্সের উপরে একটা অপশন আছে ফার্মাসিস্টের নাম, ওটা যে কোনো একজনের নাম দিয়ে তারা করছে, আমরা যে আপনি মামাতো ভাই, হ্যাঁ হ্যাঁ তো সেখানে আপনার নাম থাকবে, ওই কোর্সটা করা যাবে। প্রসেস করতে গেলে আপনার ফার্মাসিস্ট লাগবে। লাইসেন্সের উপরে ফার্মাসিস্টের নাম লেখা থাকে, সেখানে আপনি অন্যজনের নামে করলেও আপনি ড্রাগ লাইসেন্স বের করতে পারবেন, আর নিজের নামে করতে হলে ওই কোর্সটা করতে হবে। ও এটা লাগবে কিন্তু তাহলে আমার মামাতো ভাই তার নাম দিয়ে করছে তার নিজের নাম নাই, আছে ওটা লেখা আছে মালিকের নাম, ওই দোকানের মালিক, উপরে লেখা থাকে মালিকের নাম, নিচে লেখা আছে নিচে আছে pharmacist। ফার্মাসিস্টের নাম লেখা। কিন্তু টাকা দিয়েছে ড্রাগ লাইসেন্স ভাই হ্যাঁ, ওই যে আরেকজনের নাম দিয়ে করছে। হয়তো অন্য একজন ফার্মাসিস্ট আছে, তার নাম দিয়ে ওখানে বসা দিয়েছে। হয়তো মনে হয় যে জেলা থেকে এটা আমরা কেটে দিচ্ছে ঢাকা শহরে বেশিরভাগই এরকম। কোনো ফার্মাসি ওয়ালার নাম এখানে ফার্মাসিস্ট, অন্য রাজ্যের নাম দিয়ে ফার্মাসিস্ট। রেজাল্ট তো মানে প্রসেস করাই লাগে এগুলো তো করতেই হবে। হ্যাঁ এগুলোর জন্য কিছু পয়সা দিয়ে আমাদের সাথে আমাদের সার্টিফিকেট দিতে হবে। সেটাই তো ওই যে